নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগা সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ঝিলের বন্ধুরা তো অনেক বোঝাবার চেষ্টা করলো, ওর মাও বোঝাবার চেষ্টা করলো, কিন্তু ঝিল কারু কথাই শুনলো না। ঝিল বলল যে না, আমি যাব। তো বলছে সেই শেষ পর্যন্ত ওদেরই বাড়ির লোকের দেয়া চাকরিতে তোকে যেতে হচ্ছে। ওর বিষে বলল, তুই নিজে একটা জুটিয়ে নিতে পারিসনি? বলছে আমি নিজে জুটিয়েছিলাম, কিন্তু বড় মামুকে ওদের বাড়ির লোকের সঙ্গে মিলাস না। বড় মামু আলাদা মানুষ, আর বড় মামু নিজেরই একটা চেনা ডাক্তারের বাড়িতে আমাকে বলেছে যেতে, আমি সেইখানেই থাকবো। মা তুমি এত চিন্তা করো না। ওর মা খুব কাঁদছে, বলছে তোকে আর কোনো ঘরের দায়িত্ব নিতে হবে না মা, তুই যেমন আগে কেমন গান করতিস তুই গান কর। কিন্তু ও শুনলো না। এদিকে দেখা যাচ্ছে যে স্বাক্ষর গায়ে হলুদ হচ্ছে, সবাই খুব খুশি, স্বাক্ষর বোনরা। তারপরে ওই ছুটির ছেলেটাও এসছে ওর সঙ্গে ভ্রমর, মানে স্বাক্ষর যে শতরূপার যে বড় মেয়েটা, ওর সাথে তো আবার সম্পর্ক। এদিকে ছুটিকেও টানা মারছে যে তুমি কেন এতক্ষণে এলে শতরূপা। তো ছুটি বললো ওই যে আমি বললাম অতিথি। বলছে যে তুমি কি অতিথি? বলছে হ্যাঁ, অতিথি না হলে তো আমি দুদিন আগে থেকে এসে বাড়িতে থাকতাম। তো বলছে কেন থাকলে না, কে মানা করেছিল? তো বললো যে ওই তো বললাম আমি অতিথি। নিয়ে এই করে গায়ে হলুদ হচ্ছে। এদিকে দেখা যাচ্ছে খুব আনন্দ করে সব গায়ে হলুদ করছে। নিয়ে তারপরে মিনু এলো। তো মিনুকে দেখে সাক্ষ্য সামনে এলো। বলছে আপনি একা এলেন? বলছে হ্যাঁ, মিলি বাড়িতে আছে। বলছে আমি মিলির কথা জিজ্ঞেস করিনি, আপনার ছোট মেয়ে এলো না যে? তখন বলছে ছোট মেয়ে তো চলে গেছে। বলছে কোথায় চলে গেছে? ওর বয়ফ্রেন্ডের সঙ্গে চলে গেছে? না, বলছে আপনার মেয়ে, ছোট মেয়ের কি দুঃখ হয়েছে না কষ্ট হবে আমার গায়ে হলুদ বিয়ে দেখে, সেই জন্যে এলো না? বলছে না, ও এখানে নেই, ও চলে গেছে। বলছে কোথায় চলে গেছে? বয়ফ্রেন্ডের সঙ্গে? বলছে শোনো, ওর এই সব কিছু নেই। তখন বলছে আপনি হয়তো জানেন না, ওর আছে, বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে বেড়ায়, হয়তো ওর সাথেই গেছে। তখন বলে যে দেখো বাবা, ওর ওই সব কিছু নেই। ও রেগে, ও এই বয়ফ্রেন্ডের যদি হতো তাহলে সব থেকে আগে আমি জানতাম। ও তো সবসময় নিজের বাড়ির জন্যে রোজগার আর গান এইসব নিয়েই থাকতো, ওই সব করারও সময়ই পায়নি। বাড়িতে কি করে সংসারে দুটো টাকা আসে সেই রোজগারের চেষ্টাতে থাকতো, আর গান নিয়ে থাকতো, ওই সব করার সময় হয়নি। এগুলো যে রটিয়েছে সে ভুল। বলছে আপনার মেয়েও তো বলেছে। বলছে কী করবে, অপমানের চোটে রেগে বলে দিয়েছে। হ্যাঁ, আর ওর ভিতরে যতই কষ্ট হোক, ও মুখে কিছু বলে না, ও মুখে ফড়ফড় করে, কিন্তু ভিতরে ও অনেক কষ্ট চেপে রাখে, হয়তো রেগে মেগে বলে দিয়েছে। তখন বলছে তার মানে ও কোথায় চলে গেছে? ও বলছে ব্যাঙ্গালোর চলে গেল ও, আর তোমার জীবনে আসবে না, তুমি চিন্তা করো না। আর বস্তির লোকরাও যাতে না তোমাকে উপর কোনো ঝামেলা করে, সে রাস্তাও বন্ধ করে দিয়ে গেছে। তো বলছে কেন ব্যাঙ্গালোর চলে গেল? তখন বলছে যে কাজ কাজ পেয়েছে ওইখানে, সেই জন্যই চলে গেল। আর তাছাড়া এই যে এইখানে বস্তির লোকরা, তোমার বিয়েতে নতুন নতুন জিনিস আসছে, বাড়িটা ফুল দিয়ে, একই পাড়ায় তা থাকি। অবশ্য তোমরা আমাদেরকে পাড়ার লোক বলতে খারাপ লাগে, যাই হোক জায়গাটা তো একই। তো তোমার বাড়ি সাজানো হচ্ছে ফুল দিয়ে, তারপর নতুন নতুন জিনিস আসছে, সবাই মিলে সেইগুলো ঝিলকে বলছে। ওর মন খারাপ লাগছে, অপমানে লাগছে, ও মনের কষ্টতে ও থেকে কী করতো এইখানে, সেই জন্যে ও চলে গেল। নিয়ে তখন তারপরে এদিকে কুশ আর ওই শতরূপা এসে বললো তাড়াতাড়ি চল, গায়ে হলুদের রিচুয়ালটা করতে হবে তো। নিয়ে তারপরে বলছে বাবা তুমি তো নিজের পছন্দের পাত্রীর সাথে বিয়ে হয়েছে, থাকো না, আমার মেয়ের একটা ছেলের সাথে ঘুরুক, 10টা ছেলের সাথে ঘুরুক, তোমাকে দেখবার কি দরকার? তুমি নিজের বিয়েটা নিয়ে, নিজের মন পছন্দ পাত্রীর সাথে বিয়ে হচ্ছে, তুমি নিজে সুখে থাকো, আমার মেয়ের কথা বলো না। আর এইসব মানে ফালতু কথাগুলো বলো না, আমার মেয়ের এইসব বয়ফ্রেন্ড কিচ্ছু নেই। এইসব বললো। তখন সাক্ষ্যর ভুলটা ভাঙলো। তারপরে সাক্ষ্যকে নিয়ে গেল ওরা কুশ শতরূপা, ওরা আবার বলছে তাড়াতাড়ি করো, তোমরা বলছিলে না তাড়াতাড়ি রিচুয়াল করতে হবে, তাড়াতাড়ি করো, আমার একটু তাড়া আছে। বলছে তুই আর কোথায় যাবি? বলছে আছে আমার তাড়া। নিয়ে তারপরে ওর গায়ে হলুদে স্নান করানোর, তারপরে ওই যে মাটির খাপটাগুলো ভাঙে সেই ফাংশনটা হলো। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে ঝিল বাসে করে যাচ্ছে,
আর সাক্ষ্য গাড়ি নিয়ে আসছে। সাক্ষ্য ভাবছে যে ঝিলকে খুঁজে পাবো কি না, এতক্ষণে স্টেশনে যদি হাওড়া স্টেশনে পৌঁছে গেছে, অত বড় স্টেশনে আমি কোথায় খুঁজবো কে, এই হাওড়ার বাস যাচ্ছে এটাতে কি যাচ্ছে নাকি, মানে সেই বাসটাকে ওভারটেক করতে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে একটা লোক সাইকেলে যাচ্ছিল, ধাক্কা। ওরা খুব রেগে গেল, বলছে সাক্ষ্যকে, আপনি তো গাড়ি থামান, আপনি কি দেখে চলেন না নাকি? বলছে সরি আমার খুব তাড়াহুড়ো ছিল তো, সেই জন্যে আমার একটা মনের কাছের লোক হারিয়ে যাচ্ছে, সেই জন্যে, মানে যাই হোক এই করে অনেক বুঝালো ওদেরকে। তারপরে ওই বাসটাতে কাছে গেল, তো বাসটা অনেক আগে বেরিয়ে গেছে। নিয়ে আস্তে আস্তে যেখানে বাস স্ট্যান্ড সেইখানে সাক্ষ্য যেয়ে দাঁড়ালো গাড়িটা। আর তারপর দেখছে বাসের লোকগুলো নামছে, কে নামছে, যদি ঝিলকে দেখতে পায়। বাসের লোকগুলো সব আর ঝিলও খুব মনের কষ্টতে যাচ্ছে উদাস হয়ে। নিয়ে তারপর যখন ঝিল নামলো তখন সাক্ষ্য ডাকলো ওকে, ঝিল ভাবছে যে বোধহয় আমি মনের ভুল। ঝিল তাকালো না, মানে চলে যেতে লাগলো, ভাবছে মনের ভুল। তারপর আবার বলছে ঝিল, তখন ঝিল তাকালো তো দেখছে সাক্ষ্য দাঁড়িয়ে আছে। নিয়ে তারপর সাক্ষ্যকে দু হাত বাড়িয়ে ডাকছে, নিয়েও গেল। নিয়ে বলছে ঝিল তুমি কেন চলে যাচ্ছ? তো ঝিল বলছে সেই কৈফিয়ত আমি আপনাকে কেন দেবো, আমি কেন চলে যাচ্ছি, আমি যাচ্ছি। তখন বলছে আপনার বিয়ে ছেড়ে আপনিই বা এলেন কেন? নিয়ে সাক্ষ্য অনেক বুঝাতে লাগলো যে ঝিল দেখো আমাকে তুমি ভুল বোঝানো হয়েছিল, বলেছিল তোমার বয়ফ্রেন্ড আছে, এই আছে। বলছে আপনিও তো সেটা বিশ্বাস করেছিলেন, আর আপনি তো ওইটাই শুনতে চাইছিলেন, তো আমি বলেছি তখন। নিয়ে যেই হোক, নিয়ে পরে ঝিলকে অনেক বুঝাতে লাগলো সাক্ষ্য যে দেখো ঝিল চলো। বলছে যে আমি কি করব, আপনার বিয়ে দেখবো? সেদিনে তো আমরা কাজ করে দিয়েছি, এখনও আপনার আশ মিটেনি, আবার আমাদেরকে খাটাবেন আপনার বিয়েতে, সেই জন্যে নিয়ে যেতে চাইছেন। আমার মা দিদি তো করছে, তো আমাকে যাবার কি দরকার? বলছেন ঝিল তুমি ভুল বুঝছো, তুমি চলো। বলছে আমি যে কী করবো, আপনার বিয়ে দেখবো না, আপনার বিয়েতে কাজ করব? দেখুন আমার মা দিদি আছে, ওরাই কাজ করে দেবে, আমি পারবো না। নিয়ে সাক্ষ্য বলল না ঝিল, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সিঁদুর পরিয়েছি, তুমি আমার। বলছে আপনি কোন অধিকারে আটকাচ্ছেন? বলছে তখন বলছে আমি তোমার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড, কিন্তু মন্দিরে যে বিয়েটা হয়েছিল সেটা জোর জবরদস্তি হয়েছিল, কিন্তু এইবারে যে বিয়েটা করব আমি, সে নিজের সম্মতিতে করব, দুজনের সম্মতিতে। মানে ঝিলকে অনেক বোঝাতে লাগলো। ঝিল কিছুতেই মানবে না। ঝিল বলছে আমাকে যেতে দিন। তখন বলছে দেখো ঝিল, যদি তুমি চলে যাও, তারপরে আমি যদি মরে যাই, তো তুমি কি ভালো থাকতে পারবে? তখন ঝিলের খুব কষ্ট হলো। ঝিলোর কলার জামাটা দু হাতে জাপটে বলে এইসব কোনো কথা বলছেন, আমাকে শাস্তি না দিলে আপনার ভালো লাগে না? তারপর বললো চলো। তারপর বলছে যে বাড়ির লোক কেউ মেনে নেবে না আমাদের বিয়েটা। বলছে তাতে কি, তোমার স্বামী ডাক্তার, তোমার ভরসা আছে না? না মেনে নিলে না নেবে, আমরা বাড়িতে থাকবো না। হ্যাঁ, আমি তো ডাক্তার, আর যদি আমার ডাক্তারি না চলে, আমার বউ তো একজন সিঙ্গার, সে গান করে আমাকে খাওয়াবে। তখন বলছে আপনি আমাকে বিদ্রুপ করছেন? বলছে না, বিদ্রুপ করছি না, আমি মনে মনে বিশ্বাস করি তুমি খুব বড় সিঙ্গার হবে, তুমি খুব ভালো সিঙ্গার হবে। নিয়ে তারপরে বলছে চলো ঝিল, এইবারে বলছে চৈতি ম্যাডামকে কি বলবেন? বলছে সেটা আমি বুঝে নেব। বলছে বাড়ির লোক খুব রাগ করবে, বলছে তার জন্য আমি আছি তো, আমি সব সামলে নেব। তখন বলছে কাঁদবে ওরা, বলছে সেটাও আমি সামলে নেব, কিন্তু তোমাকে আমি যেতে দিব না। তখন তো জবরদস্তি মন্দিরে গিয়ে বিয়েটা হয়েছিল, সেটা আমাদের কারোই সম্মতি ছিল না, কিন্তু এবারে দুজনের সম্মতিতে বিয়ে হবে, সব ভালো হবে, তুমি চলো। নিয়ে তারপরে দেখা যাচ্ছে যে সাক্ষ্য আর ঝিল আসছে, সাক্ষ্য ঝিলকে জড়িয়ে নিয়ে আসছে। আর তারপরে ওরা গাড়িতে বসলো। তো গাড়িতে যখন সেই ঝিলেই যে রবীন্দ্রসঙ্গীতটা গেয়েছিল, সেইটাই সাক্ষ্য ডাউনলোড করে রেখেছিল, সেই গানটাই চালালো। বলছে এই গানটা? বলছে হ্যাঁ, এটা আমি ডাউনলোড করে রেখেছি, এই গানটা আমি শুনি, এই গানটা আমার খুব ভাল লাগে। নিয়ে সেটাই দেখা যাচ্ছে। তো এ তো হলো ভোলে বাবার এপিসোডের কথা। আজকের এপিসোডে ওই দুজনকে বেশি দেখালো, এমন কিছু দেখাবার ছিল না, কিন্তু দারুণ
ওয়ান অফ দ্য বেস্ট মানে এপিসোড আজকে, সব থেকে ভালো এপিসোড আজকে ছিল। তো সে তো গেল, এবারে তো কনফার্ম অনেক জায়গায় প্রোমো দেখছিলাম যে অমনি বলছে ঠিকই কিন্তু চৈতির সঙ্গেই বিয়েটা হবে, কিন্তু সেটা না, আজকের লেখিকা মেকার্সরা কনফার্ম করে দিল যে ঝিলেকেই বিয়ে করবে। এবারে চৈতির কি হবে, একটা প্রোমোতে দেখলাম চৈতি বলছে ঝিলকে রেগে রেগে যে তুমি তো চলে যাচ্ছিলে, তা আবার কেন এলে, সাক্ষর বিয়ে দেখবে বলে। তখন সাক্ষ্য ওকে হাত ধরে টেনে নিয়ে এলো, ঝিলকে বলছে ঝিল ছাড়া তো আমার বিয়েটাই হতে পারে না। তখনও দর্শকরা আমরা কনফিউজ ছিলাম যে কি করবে ঝিলকে দেখিয়ে, কিন্তু আজকের এপিসোড দেখে বুঝে গেলাম যে না, সাক্ষ্য এবারে ঝিলকেই বিয়ে করবে। আমরা দর্শকরা খুব খুশি, আমরা এমনিই দেখতে চাই। তবে হ্যাঁ, এটাই বলবো যে বিয়ের পর অনেক দুর্গতি হবে ঝিলের। এই শতরূপা, সাক্ষ্যর মা, মানে বাড়িতে তো সব নেগেটিভেই আছে, খালি একটা সাক্ষ্যর বাবা ছাড়া। সবাই মিলে তো ওদেরকে কথা শোনাবেই। চৈতি তো আছেই আগুনে ঘি ডালবার জন্যে, আসবে মাঝে মাঝে পিঞ্জ কাটবে, হয়তো সাক্ষ্যর ঘরেই ডেরা ডালবে, এমনও হতে পারে। ওরা সবাই মিলে পিঞ্জ কাটবে। তবে হ্যাঁ, ছুটি আছে, ছুটি, ঋষভ, এরা কিন্তু সাক্ষ্য এই ঝিলের তরফেই আছে। ঝিলকে ওরা ভালোবাসে, হয়তো ওরা খুশিও হবে এই বিয়েটাতে। কিন্তু হসপিটালের স্টাফরা, ওরাও তো অনেকে আছে জ্বলন খুঁটতে, যারা ঝিলকে জ্বলে তারাও দেখে জ্বলবে। তবে হ্যাঁ, যা হচ্ছে খুব ভালো হচ্ছে। আর ঝিলকে অনেক প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে থাকতে হবে এই বাড়িতে। তবে ঝিলের প্রতিবাদী রূপটাই আমরা দেখতে চাই। ঝিলকে ন্যাকা বকা হিরোইন সাজবার, চুপ করে থাকা, এইটা আমরা দেখতে চাই না। ঝিলকে যে যেমন ব্যবহার করবে, সে যেমন ঝিলও তাদেরকে তেমনি ব্যবহারটাই ফিরিয়ে দেয়। আর এই ঠাম্মি দাদু, এরা তো মানে কি বলবো, এরা ঠাম্মি দাদুর নামে কলঙ্ক। লোকের ঠাকুমা দাদু যে থাকে নাতির খুশিতেই খুশি, নাতিরা খুশি হলে ঠাকুমা দাদুও খুব খুশি। এইখানে ঠাকুমা দাদুটাকে একদম নেগেটিভ দেখিয়েছে। সচরাচর বাস্তবে এটা থাকে না। হ্যাঁ, বাস্তবে বেশিরভাগ ঠাকুমা দাদু নিজের নাতি নাতনির খুশিতেই খুশি মনে করে। এইবারে দেখা যাক মাধবী মুখার্জি চরিত্রটাকে আর কত নামাবেন লেখিকা, সেটাও দেখা যাক। ঝিলের উপর তো অত্যাচার করবেই সবাই, মানে অত্যাচার মানে মুখেই অত্যাচার, মুখেই সবসময় অপমান করবে, সেটা তো আমরা জানি। তবে হ্যাঁ, ঝিল যেমন সব অবস্থার সাথে লড়ে নিয়ে থাকুক, আর সাক্ষ্য যেমন ওর পাশ থেকে কখনো না হাঁটে। সাক্ষ্য যেমন সব সময় ওর পাশে থাকে, আর ঝিল যেমন সবারই মুহূর্তর জবাব দেয়। এইভাবেই আমরা দেখতে চাই। আগামী এপিসোডগুলোতে আমরা দেখব ঝিল সাক্ষ্যর বিয়ে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। যদি আপনারা আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন।